রক্ত সঞ্চালন অধ্যায়ের দ্বিতীয় ভিডিওতে আমরা আলোচনা করব যে রক্ত কোন ধরনের টিস্যু দ্বারা গঠিত। রক্ত হচ্ছে এক ধরনের তরল যোজক কলা। আমাদের দেহে 4 ধরনের কলা রয়েছে। যদি বলি তাহলে এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, মাসকুলার টিস্যু এবং নার্ভাস টিস্যু। তো এই যে 4 ধরনের কলা বা টিস্যু রয়েছে, তার মধ্যে এই যে কানেকটিভ টিস্যু, যেটা আমাদের দেহের একটা অঙ্গের সাথে আরেকটা অঙ্গকে কানেক্ট করে, সেই কানেকটিভ টিস্যুর একটা বিশেষ প্রকারভেদ তরল ফ্লুইড কানেকটিভ টিস্যু দ্বারা হচ্ছে আমাদের রক্ত গঠিত। আরেকটা ফ্লুইড কানেকটিভ টিস্যু আছে, সেটা হচ্ছে যে লসিকা, যেটা লিম্ফ, সেটা আছে আমাদের দেহে। এই রক্ত একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে 4 থেকে 6 লিটার থাকে। তো পার্সেন্টেজ হিসাব করলে সেটা দেখা যায় 7 থেকে 8%। এখন যদি একজন মানুষের ওজন 50 কেজি হয়, তাহলে তার নিশ্চয়ই যে 4 লিটারের উপরে থাকবে না। দেখা যাবে যে তার এই যে 3.5 লিটার বা 3 লিটার, 3.5 লিটার থেকে একটু বেশি থাকছে। আচ্ছা, উত্তর হবে এটাই যে 4 থেকে 6 লিটার অথবা 7 থেকে 8% একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে থাকে। রক্তের পিএইচ হচ্ছে 7.35 থেকে 7.45। তো এই যে পিএইচ সেটা মাপার জন্য একটা স্কেল আছে। সেই স্কেলের এই পরিমাপ হচ্ছে 1 থেকে 14 পর্যন্ত। এখন এই 1 থেকে 14 এর মধ্যবর্তী সংখ্যা হচ্ছে 7। 7টা হচ্ছে নিরপেক্ষ, আর এই 7-এর নিচে যদি নাম্বার থাকে তাহলে সেটা হবে অ্যাসিডিক বা অম্লীয়, এবং 7-এর উপরে যদি বেশি থাকে নাম্বার তাহলে সেটা হবে ক্ষারীয়। তো অম্লীয় বা ক্ষারীয় এবং মধ্যবর্তী ঠিক 7 যদি থাকে তাহলে সেটাকে আমরা নিরপেক্ষ বলবো। তো আমাদের অন্ত্রে যে অ্যাসিড থাকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সেটা হচ্ছে অ্যাসিডিক। আবার বিভিন্ন সাবান যেটা, সেগুলো থাকে ক্ষার থাকে। আর পানি যেটা আমরা খাই সেটা হচ্ছে নিরপেক্ষ। তো এটা আসলে পিএইচটা হচ্ছে কোনো দ্রবণের বা কোনো পদার্থের মধ্যে থাকা হাইড্রোজেন আয়নের টোটাল মাত্রা। কতটুকু হাইড্রোজেন আয়ন বেশি থাকলে সেটা বেশি অ্যাসিডিক হবে। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিডের কথা আমরা চিন্তা করতে পারি, যেখানে হাইড্রোজেন আয়ন অধিক পরিমাণে থাকে, সেজন্য সেটা বেশি অ্যাসিডিক। তোমাদের যে মেডিকেল ভর্তি পরীক্ষায় একটা প্রশ্ন আসছিল যে রক্তের পিএইচ কত, এটা হচ্ছে এই সংখ্যাটা। এবং আরও সহজভাবে আরেকটা প্রশ্ন আসছিল যে রক্ত হলো ঈষৎ ক্ষারীয় নাকি খুবই ক্ষারীয়। অবশ্যই সামান্য ক্ষারীয়, কারণ এই যে নিরপেক্ষ থেকে একটু বেশি দেখা যাচ্ছে তার মান, সেজন্য হবে ঈষৎ ক্ষারীয়। রক্ত তার তাপমাত্রা সবসময় এই যে 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখে, সেটা এর চেয়ে বাড়ে না। যার ফলে আমাদের দেহের একটা হোমিওস্ট্যাসিস মেকানিজমের মাধ্যমে আমাদের দেহের টেম্পারেচারও নিয়ন্ত্রিত হয়, এবং আমরা রক্ত বিশিষ্ট প্রাণী। রক্তের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1.065 থেকে 065, অর্থাৎ এটা হচ্ছে একটা অনুপাত। আমরা সমায়তন রক্তকে যদি উপরে রাখি এবং সমায়তন পানিকে যদি নিচে রাখি, তাহলে যে ওজনের যে একটা রেশিও পাবো সেটা হচ্ছে 1.065, অর্থাৎ রক্ত হচ্ছে পানি থেকে সামান্য ভারী। আচ্ছা, রক্তের সান্দ্রতা হচ্ছে পানির 5 গুণ। সান্দ্রতা বলতে বোঝায় একটা তরল পদার্থ যে কতটা সহজে প্রবাহিত হতে পারে, অথবা একটা তরল পদার্থ কতটুকু প্রতিবন্ধকতা সহ প্রবাহিত হতে পারে। আমরা যদি চিন্তা করি যে একটা বোতল থেকে পানি ঢালার কথা এবং মধু ঢালার কথা, কোনটা বেশি আগে ঢালা যাবে গ্লাসে? অবশ্যই পানি আগে ঢালা যাবে, এবং মধু ঢালতে সময় লাগবে। কেন মধু ঢালতে সময় লাগছে? কারণ হচ্ছে মধুর পিএইচ, মধুর সান্দ্রতা বা ভিসকোসিটি সেখানে বেশি। একই কথা এখানে প্রযোজ্য হচ্ছে রক্তের ক্ষেত্রে। রক্তের এই যে সান্দ্রতা বেশি, এবং কতটুকু বেশি? পানির চেয়ে 5 গুণ বেশি। আচ্ছা, এই সান্দ্রতা বা ভিসকোসিটি যে কেন বেশি, রক্তের কোন উপাদানের কারণে? সেটা হচ্ছে লোহিত কণিকা এবং প্লাজমা প্রোটিন। আমরা জানি প্রোটিন কিছুটা আঠালো ভাব ধারণ করে, এবং লোহিত কণিকার মধ্যে যে হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিনটার যে গ্লোবিন অংশ, সেটাই হচ্ছে প্রোটিন। সেজন্য এই যে সান্দ্রতা বা ভিসকোসিটিতে আমরা বলছি লোহিত কণিকা এবং প্লাজমা প্রোটিনই রক্তের সান্দ্রতা বা ভিসকোসিটির জন্য দায়ী।